হ্যালো সবাইকে। এখন আমরা হচ্ছে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন প্রথম পত্র বিষয়ের প্রথম যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম অ্যাসাইনমেন্টটা সম্পর্কে আমরা এখন দেখে নেব। প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। তারপরে হচ্ছে শিখনফল বা বিষয়বস্তু হচ্ছে পরমাণুর রাদারফোর্ড ও বোরের মডেলের তুলনা করতে পারবে, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে, কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে, আউবাউ, হুন্ড এবং পলির বর্জ্য নীতি প্রয়োগ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। নির্দেশনা নির্দেশনা হচ্ছে পরমাণুর মডেল বর্ণনা করা, পরমাণুর মডেল বর্ণনা করতে পারবে। তারপরে হচ্ছে করাটা হচ্ছে তোমাদের কি জরুরি, পরমাণু মডেল বর্ণনা করতে হবে অ্যাসাইনমেন্টে। তারপরে হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যাগুলো বর্ণনা করতে হবে। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা তোমাদের নির্ণয় করতে হবে। তারপরে ঘতে হচ্ছে কি যে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা তোমাদের এখানে করতে হবে। তারপরে নির্দেশকের মধ্যে কি কি আছে, যে বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে হবে। তারপরে খতে বলা হচ্ছে যে এন এল এম এস কোয়ান্টাম সংখ্যার বর্ণনা এবং তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। এন এর মান যদি 3 হয় উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আউবাউ নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক কে এবং সিআর এর ইলেকট্রন বিন্যাস করা। আচ্ছা, তারপরে এখন চলে আসি হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটা প্রথমে কিভাবে স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার জন্য প্রথমে কি লিখতে হবে, যে অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে রসায়ন প্রথম প্রথম পত্র, বিষয় হচ্ছে 176 বিষয় কোড। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, অ্যাসাইনমেন্টের সপ্তাহ হচ্ছে প্রথম, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস এবং শ্রেণী হচ্ছে দ্বাদশ। এটাই হচ্ছে একটা হচ্ছে পরমাণুর গঠনের একটা চিত্র দেওয়া আছে এখানে, এবং এখানে শেল গুলো এখানে উল্লেখ করা আছে। ওকে, এটা গেল। এখন আমরা আসি হচ্ছে প্রথম যে কোশ্চেন যেটা ছিল, যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহ, এটা একটু ব্যাখ্যা, এটা আমরা দেখব। তো প্রথমে হচ্ছে কি যে বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ওই একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর, যেমন হচ্ছে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী কিন্তু ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে বোর পরমাণুর অন্যতম একটা সীমাবদ্ধতা। এরা একাধিক পরমাণু বিশিষ্ট পরমাণুর যে গুলোর হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিন্তু বর্ণালী গুলো ব্যাখ্যা করতে পারে না, বর্ণালী ব্যাখ্যা করতে এরা সক্ষম না। দুইতে বলা হলো এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, এবং উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষণ করলে দেখা যায় যে প্রতিটি বর্ণালী রেখা কয়েকটি সূক্ষ্ম রেখা দ্বারা গঠিত, এবং মডেল এর এসব সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণ কিন্তু আসলে এটা ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, তারপর হচ্ছে বোর মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতুল্য। তারপর হচ্ছে কি বোর মডেল থেকে পরমাণুর যে প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো সেটা কিন্তু আমরা পাওয়া যায় না, ত্রিমাত্রিক কাঠামো পাওয়া যায় না, এখানে শুধুমাত্র দ্বিমাত্রিক সমতলের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে ইলেকট্রনকে কণা রূপে গণ্য করা হয়েছে, তবে নির্দিষ্ট সময়ে সেই ইলেকট্রনের ভরবেগ এবং যদি কণা রূপে গণ্য করা হয় তখনই একমাত্র তার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু হাইজেনবার্গের একটা অনিশ্চিত নীতি আছে, ঠিক আছে, সেই অনুযায়ী কি হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সময় নির্ণয় করা যায় না। অবস্থান ভরবেগ তুমি একসময় নির্ণয় করতে পারবে না, এটা হচ্ছে অনিশ্চিত নীতি, এটা হচ্ছে হাইজেনবার্গের নীতি অনুসারে। ঠিক আছে, যেহেতু তার মতে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বৈশিষ্ট্য থাকে, এটা হচ্ছে ব্রগলির মতবাদ। ঠিক আছে, এখন হচ্ছে কি পাশে বলা হলো যে বোর মডেলে বলা হয়েছে কি যে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কি, যে এমভিআর, এমভিআর সমান হচ্ছে কি এনএইচ বাই 2 পাই। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে কি এমভিআর সমান হচ্ছে কি এন ইন্টু এইচ বাই 2 পাই হবে। এখন কৌণিক ভরবেগের এরূপ মানের কারণ ব্যাখ্যা করা যায়নি। 6 বলা হলো যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়বে, একে জিম্যান প্রভাব বলা হয়, জিম্যান ইফেক্ট বলে। একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরূপ ঘটে থাকে এবং একে স্টার্ক প্রভাব বলা হয়ে থাকে, স্টার্ক ইফেক্ট বলে। এই দুটি প্রভাব থেকে আমরা কি চিন্তা করতে পারি, এক্ষেত্রে চুম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা পরমাণুর কোনো নির্দিষ্ট শক্তি স্তরের ক্ষুদ্র বিভাজন বা স্প্লিটিং ঘটেছে। ঠিক আছে, এখন এটা গেল হচ্ছে সীমাবদ্ধতা। এখন বোর পরমাণুর ব্যাখ্যাটা কি, বোর পরমাণুর ব্যাখ্যাতে আসি যে পরমাণু মডেলের স্থায়িত্ব। বোর পরমাণু মডেল হতে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনকালে শক্তির ক্ষয় বা বিকিরণ হয় না, এটা হচ্ছে মডেলের কথা বলা হচ্ছে এখন। হ্যাঁ, তারপর হচ্ছে কি প্রথম শক্তি স্তর থেকে আর কোনো নিম্ন
প্রথম শক্তি স্তর থেকে আর কোনো নিম্ন শক্তি স্তরের না থাকার কারণে ইলেকট্রন লাফ দিয়ে এর নিউক্লিয়াসে যাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ আবর্তনশীল ইলেকট্রনের ক্রমাগত শক্তি বিকিরণ সম্ভব না হয় বোর মডেল স্থায়িত্ব লাভ করেছে, না হয় বোর মডেল একটা স্থায়িত্ব লাভ করেছে, যার দ্বারা রাদারফোর্ড মডেলের উত্থাপিত উত্থাপিত যেগুলো ত্রুটি সেগুলো কিন্তু দূর হয়েছে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। বর্ণালীর ব্যাখ্যাতে কি বলা হয়েছে যে বোর মডেল, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর এবং আয়ন, যেমন হচ্ছে কি হাইড্রোজেন এবং লিথিয়াম 2+ আয়নের রেখা বর্ণালী সুষ্ঠু ব্যাখ্যা করতে সক্ষম হয়। 3 হচ্ছে কি পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়। একে হচ্ছে একে হচ্ছে কি বলে, একে হচ্ছে বোর ব্যাসার্ধ বলে। একে হচ্ছে বোর ব্যাসার্ধ বলে। এখন হচ্ছে এ নটের মান হচ্ছে কত, 5.292 ইন্টু 10⁻, মানে সামথিং 10⁻, হচ্ছে এখানে কত একটা আছে এখানে, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না। তো তারপর হচ্ছে মিটার। তারপর হচ্ছে আহ বোর পরমাণু মডেলে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় সম্ভব হয়েছে। একটি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে একটি ইলেকট্রন লাফ দিয়ে স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি শোষিত বা বিকিরিত হবে তা গণনা করা সহজ হয়েছে। ফলে পারমাণবিক বর্ণালীতে দৃশ্যমান বিভিন্ন রেখার ব্যাখ্যা করা যায়। ঠিক আছে। 5 হচ্ছে কি বোর পরমাণুর মডেলের ধারণা। বোর পরমাণু মডেলের ধারণাতে বলা হলো যে হচ্ছে HV সমান হচ্ছে কি E2 মাইনাস E1 থেকে নির্ণীত রিজবার্গ ধ্রুবক বা RH, রিজবার্গ ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করা হয়, RH দিয়ে প্রকাশ করা হয়। এর মানটা কত, মানটা হলো 109739 সেন্টিমিটার পার সেন্টিমিটার, যা পরীক্ষালব্ধ মান হচ্ছে কি যে 109767 পার সেন্টিমিটারের প্রায় সমান। ঠিক আছে। এটা গেল হচ্ছে বোর পরমাণু মডেলের ব্যাখ্যা। এর সাথে তোমরা একটা ছবি এখানে অ্যাড করে দেবে সাইডে, সেগুলো আরো ভালো হবে। যেরকম ছবি তোমরা এখানে, এই যে এখানে যেমন একটা ছবি দেখানো ছিল, এইরকম ছবি একটা তোমরা এখানে কিন্তু দিতে পারো, দিলে আরো সুন্দর হবে জিনিসটা। ঠিক আছে। এখন তারপরে চলে আসি তোমাদের নেক্সট যে কোয়েশ্চেন, যে কোয়ান্টাম সংখ্যার বর্ণনা করা। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যার বর্ণনাতে আসি। কোয়ান্টাম সংখ্যা কি জিনিস, যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর যে কক্ষপথ বা শক্তি স্তরের আকার, কক্ষপথের আকৃতি ও কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশক পরমাণু সম্পর্কযুক্ত 3টি রাশি রয়েছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম কণা বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি আছে। চতুর্থ রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয় এবং এই 4টি কোয়ান্টাম সংখ্যা নির্দিষ্ট মান দ্বারা একটি পরমাণুতে প্রতিটি আবর্তনশীল ইলেকট্রনের শক্তি অবস্থানের সঠিক ও পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া যায়। এবং এই 4টি কোয়ান্টাম সংখ্যার নাম হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার। 3 হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, যেখানে ম্যাগনেটিক m দিয়ে প্রকাশ করা হয়। কোয়ান্টাম ঘূর্ণন কোয়ান্টাম স্পিন, যেটাকে s দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। প্রথম কোয়ান্টাম সংখ্যা এটাকে যখন n দিয়ে প্রকাশ করা হলো, সেটা কি দিয়ে কি করা হলো, যে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকারে অরবিট বা শক্তি স্তরে আবর্তন করে থাকে। ঠিক আছে। প্রথম কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকারে প্রকাশ করে এবং বিজ্ঞানী বোর শক্তি স্তর সম্পর্কিত প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ধারণা প্রবর্তন করেন এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত, 1 2 3 4 প্রভৃতি পূর্ণ হয়। n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আবর্তনশীল ইলেকট্রনের নিট শক্তি বাড়ে এবং সেই সাথে নিউক্লিয়াস থেকে তার কক্ষপথের দূরত্ব বাড়ে। n সমান 1 হলে প্রথম শক্তি স্তর বা কে শেল হবে, যেমনটা এখানে দেখা যায়। যদি n সমান 1 হয় তাহলে এখানে হচ্ছে কে শেল, এই যে কে শেল এখানে তৈরি হবে, মানে পাওয়া যাবে। তারপর হচ্ছে n2 এর মান হচ্ছে n2 যদি হয় তাহলে শক্তি স্তরে এল শেল হবে এবং n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর বা এম শেল হবে, অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তর হলে এন শেল হবে এবং যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2n সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। ঠিক আছে। মূলত কোয়ান্টাম সংখ্যা n দ্বারা কোনো ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি এবং নিউক্লিয়াস থেকে দূরত্বকে বোঝায়। দুইতে আসি যে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যায় কি আসে, পরমাণুর ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিদ্যমান, কি উপশক্তি স্তরে বিদ্যমান কতগুলো, এবং একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। ঠিক আছে। এটিকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা ও সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা দেন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়। কোনো ইলেকট্রনের বেলায় এল এর মান দ্বারা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয় এবং এর মান 0 থেকে n - 1 পর্যন্ত হয়ে থাকে এবং 1 এর মান দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্ধারিত হয়ে থাকে এবং এর মান 0 1 2 3 হলে উপশক্তি স্তরকে যথাক্রমে sp/df দ্বারা চিহ্নিত করা হয় এবং এইসব শক্তি স্তরে বর্তমানে ইলেকট্রনগুলোকে sp/df ইলেকট্রন বলা হয়ে থাকে।
প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপরে নির্ভর করে নিম্নোক্ত উপশক্তি স্তর বা অরবিটালে পরমাণু থাকে। তারপর হচ্ছে কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা ম্যাগনেটিক, সেটাকে m দিয়ে প্রকাশ করা হয়ে থাকে এবং পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভেতরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে থাকে এবং এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে থাকে এবং বিজ্ঞান চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ধারণা দেয়। একে m দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। m এর মান l এর উপর নির্ভরশীল এবং তা প্লাস m থেকে 0 সহ l পর্যন্ত, প্লাস m থেকে 0 সহ l পর্যন্ত বিদ্যমান এবং প্রতি l এর যে কোনো মানের জন্য m এর 2l+1 সংখ্যক মান থাকে এবং m এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। তো এটা গেল চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্পিন বলা হয় s দিয়ে। তো প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষে চতুর্দিকে ঘূর্ণন বা স্পিন গতি থাকে এবং অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজ কক্ষপথে আবর্তন করতে থাকে। ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চৌম্বকে মৃদু চৌম্বকত্ব সৃষ্টি করে থাকে এবং ইলেকট্রনের স্পিন বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। একে s বা mg দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার আবর্তনের দিকে অথবা বিপরীত দিকে হতে পারে। তাই এই দুই রকম ঘূর্ণনের জন্য s এর মান একটা প্লাস হাফ এবং একটা মাইনাস হাফ হতে পারে। s এর মানের উপরে ইলেকট্রনের যেগুলো শক্তি কিছুটা পরিমাণে কিন্তু সেখানে নির্ভর করে থাকে। চলে আসে হচ্ছে নেক্সট, যে তোমাদের 3 নম্বর যে কোশ্চেন যেটা ছিল যে n এর মান 3 হলে উপরিউক্ত শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা দেখবো। এখন যদি n এর মান যদি 3 হয়, তার মানে কি n এর মান কত 3। এখন তাহলে এখানে i এর মান l এর মান কত হবে, এখানে 0 1 2। তারপরে এখানে যদি এখানে 0 হয় তাহলে হচ্ছে m এর মান কত হবে 0। এখানে যদি হচ্ছে l এর মানটা কি হয়, এখানে যদি হচ্ছে এখানে যদি হচ্ছে মানটা 1 হয় তাহলে সেক্ষেত্রে কত -1 0 এবং +1 হবে। তাহলে সেক্ষেত্রে থাকবে কটা, 3টি থাকবে। এবার এখানে যদি 2 হয়, 2 নিই তাহলে সেক্ষেত্রে হবে কি -2 -1 0 +1 +2, তাহলে সেক্ষেত্রে হবে 5টি, মোট হবে কয়টা, মোট 9টি হবে। এখন আমরা জানি একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, অর্থাৎ আহ, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকবে কত, 9 গুণ 2, তার মানে 18টি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে, এই যদি n সমান 3 হয় তো। ঠিক আছে। এখন আসি আমরা ঘ নাম্বারের যে কোশ্চেন সেটাতে, যে আউবাউ নীতি এবং হুন্ডের নীতি উল্লেখ করব। কে এবং সি আর এর ইলেকট্রন বিন্যাস করো। কে এবং সি আর এর ইলেকট্রন বিন্যাস। আউবাউ নীতি হলো পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে থাকে, অর্থাৎ ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে পূর্ণ করে থাকে এবং এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে থাকে। এর কারণ হলো নিম্ন শক্তিযুক্ত ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হয়ে থাকে এবং নিম্ন শক্তি স্তর থেকে ধারাবাহিকভাবে উচ্চ শক্তি স্তরে অরবিটালে ইলেকট্রন সমূহের প্রবেশের নিয়মকে জার্মান ভাষায় উচ্চক্রম বোঝাতে আউবাউ শব্দটি ব্যবহৃত হয়েছে। আউবাউ নীতি কি আউবাউ নামে 3টি নিয়ম যেমন রুলস আছে অনুসারে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে থাকে। আউবাউ হলো জার্মান শব্দ বিল্ডিং আপ করা। ঠিক আছে। ইলেকট্রন গুলো পরমাণুতে সম্ভাব্য নিম্নতম শক্তির ডিজোনারেট অরবিটাল গুলোতে অবস্থান করলে এই অবস্থাকে গ্রাউন্ড স্টেট বলা হয়ে থাকে। গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস বলে। সমশক্তির অরবিটাল গুলোতে ডিজোনারেট অরবিটাল বলা হয়ে থাকে। সমশক্তি ইলেকট্রন যেখানে অরবিটাল গুলো যেখানে থাকবে সেগুলোকে বলা হবে ডিজোনারেট। ঠিক আছে। আর সমশক্তির 3টি p অরবিটাল এবং 5টি d অরবিটাল এবং 7টি f অরবিটাল আছে। আউবাউ নীতির 3টি নিয়ম এর সারাংশ হলো ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির যে অরবিটাল সেটা পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে আহ, আহ, যে উচ্চ ক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করবে। সেক্ষেত্রে হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f অবলিক 5d অথবা 6p 7s অবলিক হচ্ছে 5f এবং হচ্ছে 6d। এই নিয়মটিকে সাধারণত আহ্বান নীতি বলা হয়ে থাকে। এভাবে করা যায়, এটা একটা নিয়ম আছে, এরকম দাগ দিয়ে কিন্তু দেখানো যায়, একটা নিয়ম আছে। ঠিক আছে। ওই জায়গা থেকে সহজে কিন্তু এটা মনে রাখা সম্ভব হয়। এবার তারপরে এটা হচ্ছে কি যে অরবিটালে 2টি বিপরীত স্পিন থাকে এবং স্পিনে কি ইলেকট্রন প্রবেশ করতে পারে এবং এটি হলো কি পলের বর্জ্য নীতির মূল কথা 1925 খ্রিস্টাব্দে। বিভিন্ন মৌলের পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ পরীক্ষা করে আসলে পাউলি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে কি একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো সম্ভাব্য অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকে এবং একমুখী নিযুক্ত থাকবে। এটি হচ্ছে হুন্ডের নিয়ম নামে পরিচিত। হুন্ডের নিয়মের মূলে রয়েছে কি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে এবং পরস্পর থেকে দূরে যায় এবং সম্ভাব্য
নিম্ন শক্তির স্থায়ী অবস্থায় চলে যায়। এখন কে যে ইলেকট্রন বিন্যাস, কে কত 19, ঠিক আছে। কে হচ্ছে 19, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d0। এখানে কে এর ক্ষেত্রে কত n প্লাস l এর মান কত, n+l এর মান হচ্ছে কত, এখানে হচ্ছে হচ্ছে 4s এর ক্ষেত্রে কি হবে, 4s এর ক্ষেত্রে হচ্ছে n এর মানটা হবে কত 4, এবং s এর মানটা এখানে s এর মানের ক্ষেত্রে যেহেতু s আছে সেহেতু হচ্ছে l এর মানটা কত এখানে শূন্য হবে, তো এখানে মোট হচ্ছে 4। 3d এর ক্ষেত্রে কি হবে, 3d এর ক্ষেত্রে হবে হচ্ছে n+l এর মান হচ্ছে কি d এর জন্য এখানে 2, d যেহেতু সেহেতু এখানে l এর মানটা হবে কত 2 হবে, এবং n এর মানটা কত হবে 3 হবে, তো মোট এখানে 5। যেহেতু s সমান কত 0, p সমান কত 1, d সমান হচ্ছে 3, এবং f সমান হচ্ছে d সমান হচ্ছে 2, এবং f সমান হচ্ছে 3। তো এখানে যদি মান বসে তাহলে এক্ষেত্রে এই মানগুলো আমরা পেয়ে যাবো। ডি এর জন্য এখানে কি আছে 2 আছে, এল এর মানটা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যেহেতু গ্রেটার দ্যান হবে হচ্ছে 3d, তো কে হচ্ছে আহ্বায়ক নীতি মেনে চলে। এখন সিআর এর যে ইলেকট্রন বিন্যাস সেটা কত, ক্রোমিয়ামের হচ্ছে 24, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এবং 3d5, ঠিক আছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে n+l এর মান কত, 4s এর ক্ষেত্রে কি হবে n+l, তেমন হচ্ছে 4+0 = 4, আর 3d ক্ষেত্রে কত হবে 3+2 = 0, 5, যেহেতু l এর মানটা কত হবে 0, s এর মান p এর মানটা 1, d এর মান 2, এবং f এর মানটা কত 3। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানেও দেখা যাবে যে আহ, এখানেও দেখা যাবে যে 4s যেটা আছে সেটা 3d থেকে ছোট। ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে পরমাণুর সুস্থিতিশীলতা অর্জনের জন্য অর্ধ শক্তির পূর্ণ শক্তি স্তর পূরণ করতে চায়, যেহেতু এখানে 4s এর অর্ধ শক্তি স্তর পূর্ণ করতে পেরেছে এবং 3d এর অর্ধ শক্তি পূর্ণ করতে পেরেছে, তাই ক্রোমিয়াম কেমন, ক্রোমিয়ামটা সুস্থিতিশীল হয়ে থাকে। 2s এর যে অর্ধ শক্তি পূরণ করতে পেরেছে, 4s এর যে অর্ধ শক্তি সেটা পূরণ করতে পেরেছে, 4s এর যে অর্ধ শক্তি সেটা এখানে পূরণ করা গেছে, এবং 3d5 এর তারপরে হচ্ছে কি 3d এবং এই যে 4s এখানে হচ্ছে ঝামেলা, এটা আগে আসার কথা, এটা পরে যাওয়ার কথা, কিন্তু এটা যেহেতু অর্ধ শক্তি পূর্ণ করার জন্য এখানে আগে হয়েছে এবং এটা পরে গেছে, ঠিক আছে। এটাই এটাই হচ্ছে দেখা যাচ্ছে এখানে। তো কে কে এর ক্ষেত্রে কি আছে, যেখানে দেখা যাচ্ছে দুটো আছে, এখানে 1s এ দুটো আছে, 2s এ দুটো আছে, 3p তে আছে 2 4 6টা আছে, 3s এ আছে দুটো, এবং 3p তে আছে এখানে দুটো দুটো 6টা আছে, আর এখানে 4s এ 1 আছে। যেহেতু এটির সর্বশেষ s অরবিটাল রয়েছে, তাই এটি আমরা জানি s অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম কিন্তু প্রযোজ্য নয়। ক্রোমিয়ামে 24 এর ক্ষেত্রে কি হবে, এখানে 3d অরবিটালে এস অরবিটালে একটা আছে, এবং 3d অরবিটালে হচ্ছে এখানে এরকম ক্ষেত্রে 5টা আছে, ঠিক আছে। 5টা আছে, তো ক্রোমিয়ামের বেলায় কি হবে 3d5, এটা অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, তো আমরা দেখলাম এখানে। আর হচ্ছে তাহলে দেখা যাচ্ছে কি হুন্ডের নিয়ম কি, যে এর দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে সমশক্তির অরবিটাল সমান প্রতিটিতে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, এবং শেষে অবশিষ্ট ইলেকট্রন যুগল ইলেকট্রন দ্বারা যুগল গঠন করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি অর্ধপূর্ণ অরবিটাল সমূহ, অর্ধপূর্ণ অরবিটাল সমূহ ইলেকট্রন সমূহ একইমুখী স্পিন বা প্যারালাল স্পিন থাকতে পারে, কারণ কি একইমুখী স্পিন সমূহ ইলেকট্রন সমূহের মধ্যে বিকর্ষণ কম ঘটে এবং অধিক স্থিতিশীল থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে হুন্ডের নিয়ম। আর এটাই হচ্ছে আহ্বায়ক নীতি এবং হুন্ডের নিয়ম উল্লেখপূর্বক হচ্ছে কে এবং সিআর এর ইলেকট্রন বিন্যাস। তো এটাই ছিল তোমাদের হচ্ছে রসায়ন প্রথম পত্রের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুণগত রসায়ন থেকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং খুব খুব শেয়ার করবে, এবং যদি ভিডিওটা সম্পর্কে কোনো রকম কমেন্ট থাকে তোমাদের এবং কোনো মতামত থাকে সেটা তোমরা জানাবে কমেন্ট সেকশনে। আর হচ্ছে তোমরা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের লেটেস্ট আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবে। ধন্যবাদ সবাইকে।